SSRM পলিটিক্স প্লাস জায়গা সংকটে গণতন্ত্র, এরকম একটি প্রশ্নবোধক বাক্য দিয়ে আমাদের আজকের শিরোনামটি সাজিয়েছি। পলিটিক্স প্লাসে আমাদের সঙ্গে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আছেন ডিভিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু। কেন আমাদের এই শিরোনামটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। গতকাল সংসদে রাশেদ খান মেনন তিনি বলেছেন, ওয়ার্কার্স পার্টির তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে নিজের পায়ে দাঁড়াতে গণতান্ত্রিক স্পেস দরকার, এরকম একটি লাইন আজকে অনেকগুলো খবরের কাগজেই শিরোনাম হয়েছে। একটু শুনে আসি তিনি কি বলেছেন কালকে। প্রধানমন্ত্রী 14 দলের শরিকদেরকে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন, কিন্তু মাননীয় স্পিকার, যদি গণতান্ত্রিক স্পেস না থাকে তাহলে কেউ সংগঠন নিয়ে, আন্দোলন নিয়ে, ভোট দিয়ে এগিয়ে যেতে পারে না। সুতরাং সেই স্পেস আজকে তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, 11 জাতীয় সংসদের সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটি সব ক্ষেত্রে সুখকর নয়। বিএনপি জামাত নির্বাচনে আসলো নির্বাচনকে ভণ্ডুল করা, নিজের পক্ষে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার কৌশল কি প্রয়োগ করেছে। তারেক রহমানের নির্বাচন বাণিজ্যের কারণে তারা কোনো কার্যকর প্রার্থী নির্বাচনে মাঠে দেয়নি, এবং যাদের দিয়েছিল তারা নির্বাচনে মাঠে ছিল না। এখন তারা বিভিন্ন অনিয়মের কথা বলছে, কিন্তু কোনো তথ্য প্রমাণ উত্থাপন করতে পারছে না। ভোটের অনিয়ম নিয়ে তাদের গণশুনানিতে প্রার্থী এবং দলীয় ব্যক্তিবাদে কোনো জনগণ সেখানে ছিল না। সুতরাং তারা সেই গণশুনানিতে ঘুমাবেন নাকি অন্য কিছু করবেন সেটা আমাদের বোঝা উচিত আজকে। সেই মাননীয় স্পিকার, কিন্তু এটা যেমন সত্য, তেমনি এ ধরনের একটা পরিস্থিতিতে অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তারা বাড়াবাড়ি করতে পারে, কিন্তু তাতে এই নির্বাচন অশুদ্ধ হয় না, অবৈধ হয়ে যায় না। কিন্তু মাননীয় স্পিকার তাই বলে আত্মতৃপ্তির অবকাশ নাই, বরং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল অবাধ নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন করে আমরা সফলতা অর্জন করেছিলাম, তা যেন মাননীয় স্পিকার এভাবে হারিয়ে না যায়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। না হলে যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ আজকে দেশের উপরে তাদের নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে মাননীয় স্পিকার আমি বলবো রাজনৈতিক দল নির্বাচন কেবল নয়, রাষ্ট্র পরিচালনা তো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এবং প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। এটা যেমন আমাদের জন্য প্রযোজ্য, এটা একই সঙ্গে ক্ষমতাসীন দলের জন্য আজকে প্রযোজ্য। মাননীয় স্পিকার, নির্বাচনকে তাই যথাযথ মর্যাদায় আজকে ফিরিয়ে আনতে হবে। খন্দকার মনিরুজ্জামান, আমরা একটু রাশেদ খান মেননের কালকের বক্তব্যের একটা লম্বা অংশ শুনলাম, আরো 2-1 আমাদের শুনতে হবে, কারণ প্রতিটি লাইনে লাইনে আসলে রাজনীতি এবং নানা রকমের ইঙ্গিত। প্রথম ইঙ্গিতটি তিনি প্রথমেই বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন নিজের পায়ে দাঁড়াতে, ওনাদের দলের কথাই বলেছেন। এটা কি আসলে একটু অন্যভাবে বলা, যে আমরা বলি যে উনি মিথ্যা বলছেন না বলে উনি অসত্য বলছেন? ঘটনাটা কি ওনাদের বেলায় তাই হয়েছে যে সরে দাঁড়াতে বা ওনারা যেন আলাদা হয়ে যান, এরকম কি কিছু ইঙ্গিত দিয়েছে? আসলে এটা খুবই একটা ইন্টারেস্টিং রাজনৈতিক ব্যাপার চলছে বাংলাদেশে। রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ, তারা 14 দলে আছেন, এবং আমরা জানি যে বিগত সময়েতে তারা 14 দলের নেতৃত্বাধীন যে সরকার ছিল, সেই সরকারে তারা দুজনে মন্ত্রী ছিলেন। এইবার তারা মন্ত্রিসভায় নেই, এবং বলা হয়েছে তারা বিরোধী দলে তারা বসুক, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তারা নিজের পায়ে দাঁড়াতে হবে। তারই পরিপ্রেক্ষিতে রাশেদ খান মেনন এমপি তিনি গতকাল জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছে সেটা আমরা দেখলাম। আসলে বিষয়টা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেশ বা যে অনুরোধ, যেটাই বলি না কেন, এটা যদি ঠিক বুঝে থাকি, নিজের পায়ে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই বুঝেছেন তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো সক্ষমতা হয়েছে,
অথবা জি। অথবা তাদের নিজের পায়ে দাঁড়ানোর এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আচ্ছা। দুভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে সক্ষমতা হয়ে অর্জন কিন্তু করেছে ওয়ার্কার্স পার্টির গত মতো এত একটি বছর। দল বা জাসদের মতো একটি দল, সেখানে প্রধানমন্ত্রী বলে দিবেন যে ভাই আপনাদের পা ঠিক হয়েছে, আপনারা দাঁড়ানোর মতো আপনাদের পায়ে জোর হয়েছে, তারপরে তারা দাঁড়াবেন। তারপরে ওনারা বুঝবেন, ওনারা নিজের পায়ের জোরও বোঝেন না। হ্যাঁ, এই জায়গাটা আমি বলতে চাই। আসলে বিষয়টা হচ্ছে কি যে প্রথমেই তারা যেভাবে মন্ত্রিসভায় এসছেন বা ইলেকশন নির্বাচন করেছেন, এবারও যে নির্বাচন যেভাবে করেছেন, সেটা আসলে নিজের পায়ে দাঁড়াবার মতো অবস্থার ইঙ্গিত দেয় না বা প্রকাশ করে না। মানে আপনি কি এবারে নির্বাচনের কথা বলছেন? এবার এবং আগের বারও আচ্ছা। হ্যাঁ, প্রকাশ দেয় না। এখানে ধরেন নিজেদের মার্কার প্রতীক, হ্যাঁ, নিজেদের দলীয় শক্তির ভিত্তিতে, এবং এই যে 14 দলের সঙ্গে 14 মানে আওয়ামী লীগের সঙ্গে যে বার্গেন বা সখ্যতা বা দর কষাকষি যদি আমরা বলি, আদৌ হয়েছে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, যদি হয়েও থাকে সেটা কি নিজেদের শক্তিমত্তার ভিত্তিতে হয়েছে? আমার সেটা মনে হয় না। মানে শক্তিমত্তা বলতে কি বলছি? এখন তো মাসল পাওয়ারের চেয়ে তো মরাল পাওয়ারটা অনেকখানি, মানে রাশেদ খান মেনন রাজনৈতিক শক্তিমত্তা জনসমর্থনের ভিত্তিতে হয়েছে, আমার কাছে সেটা মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ মনে করেছে যে ওই সময়ে একটি সর্বদলীয় সরকার, হ্যাঁ, যদি গঠন করা হয় তাহলে তার প্রভাব, তার পক্ষে জনসমর্থন এবং তার রাজনৈতিক শক্তি, সেটা শুধু আওয়ামী লীগ করলে বেশি হবে। আওয়ামী লীগ করলে যা হবে তার চেয়ে ওইরকম একটা সরকার করলে বেশি হবে। আমার বিবেচনায়, রাজনৈতিকভাবে যদি আমি বিশ্লেষণ করি, আমার বিবেচনায় এই বিবেচনা থেকেই তখন আওয়ামী লীগ, জাসদ এবং বিএনপি, দুঃখিত, ওয়ার্কার্স পার্টি থেকে মন্ত্রী করেছেন এবং তাদেরকে ওইভাবে নিয়েছেন। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই গত 10 বছরের ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নিজস্ব শক্তিতে মন্ত্রিসভা গঠন করা, সরকার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা এবং দক্ষতা অর্জন করেছে বলে মনে করা হচ্ছে বলেই এবারকার মন্ত্রিসভায় কিন্তু আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের কোনো মন্ত্রী নেই। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা সবাই জানি যে যারা অভিজ্ঞ প্রবীণ আওয়ামী লীগ নেতা, তাদের প্রায় সকলেই, 1-2 বাদে প্রায় সকলেই মন্ত্রিসভার বাইরে আছেন। এমপি আছেন কিন্তু মন্ত্রিসভার বাইরে আছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী মনে করছেন যে আওয়ামী লীগ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই নতুন প্রজন্মের মন্ত্রী, নতুন প্রজন্মের পরিচালক বা যারা সরকার পরিচালনা করতে পারবেন সেরকম একটা শক্তি অর্জন করেছেন বলে আজকে দলের প্রবীণ এবং দলের বাইরের যারা তাদের মিত্র ছিল তাদেরকে বাদ দিয়ে মন্ত্রিসভা গঠন করে সরকার পরিচালনার মতো সক্ষমতা অর্জন করতে পেরেছে বলেই সেরকম একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মানে এটা বিশ্লেষণে বেরিয়ে আসে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমার ধারণা, যে সক্ষমতা অর্জন করেন, নিজের পায়ে দাঁড়ান, হ্যাঁ, তাইলে রাজনীতিতে একটি জায়গা তৈরি হয়। মানে অন্যদেরকেও তো জায়গা দিতে হবে। কিন্তু নির্বাচনের কথা আপনি বললেন যে এর আগেও তো আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে ওয়ার্কার্স পার্টি বা জাসদিনও ওনারা ছিলেন, এবং তারপরে কি নিজেদের কারিশমা, নিজেদের নীতি আদর্শ বা নিজেদের দক্ষতা দিয়ে কি এমন কিছু করতে পেরেছেন যে যাতে আসলে নির্বাচনের সময় আওয়ামী লীগের ডিপেন্ডেন্ট না হতে হয়? এরকম কি কিছু করতে পেরেছেন কিনা? আমি একটু জাহিদুল হাসান পিন্টুর কাছ থেকে একটু শুনতে চাই। মানে সেই সুযোগ কি ছিল না? না, সেই সুযোগ তো ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সেই সুযোগ, এটা না 2010-এ তারা মন্ত্রিসভায় এসেছেন। তার আগে তো দলগুলোকে তারা ওইভাবে শক্তিশালী করা বা জনগণ কি চায়, জনগণের পালস বুঝে তো তারা এগুতে পারেনি। তার আগে আমি একটু মনির ভাইয়ের সঙ্গে একটু বিষয়টা নিয়ে একটু যুক্ত করতে চাই। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেন তাদেরকে মন্ত্রিসভায় রেখেছিলেন বা কেন রাখেননি, কেন আমার বিশ্লেষণটা হলো 2009 সালে বা 10 সালে যখন বা 2014 সালে যখন আওয়ামী লীগ পাওয়ারে আসে, তখন বিএনপি একটি বড় শক্তি। বিএনপিকে আওয়ামী লীগের মোকাবেলা করতে হয়। পাশাপাশি যদি আরও ছোটোখাটো দলও বিএনপির ভাষায় কথা বলা শুরু করে, তখন তাদেরকেও মোকাবেলা করা। আওয়ামী লীগ চিন্তা করেছে এত উইন্ডো আমার খোলা রাখার দরকার কি, সব এসে আমার কাছে থাকুক, খালি একটা মন্ত্রী দিলে যদি একটা দল চুপ থাকে, আওয়ামী লীগের জন্য এটা বড় কোনো ব্যাপার না। 4টা বা 5টা দলকে যদি আপনি 4-5 জন মন্ত্রী দিয়ে একদম দলের বশীভূত করে রাখতে পারেন,
সেদিক দিয়ে তো আওয়ামী লীগ আমি মনে করি শেখ হাসিনা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সবাইকে তার নৌকার পালের মধ্যে এনে বসিয়ে রেখেছেন। এখন তিনি আবার বললেন যে ওই যে তখন বিএনপির ভয়েস খুব বেশি ছিল, বিএনপিকে ফেস করতে হতো, এখন আওয়ামী লীগ মনে করছে যে বিএনপিকে অত ফেস করার কিছু নেই, কারণ গত 2-4 বছরের অভিজ্ঞতা যদি আওয়ামী লীগের চিন্তা ভাবনা যদি দেখেন, তখন চিন্তা করছে এখন যখন বিএনপির ভয়েস নেই, তোমরা এবার গিয়ে বিরোধী দলের অবস্থান নাও, বিরোধী দলের কথা বলো, তোমাদের কথা মানুষ শুনুক, বিএনপির কথাটা চাপা পড়ে থাকুক। মানে আলটিমেটলি আওয়ামী লীগের তো প্রতিপক্ষ তো বিএনপি, বিএনপির এই জায়গাটা যদি তাদেরকে দিয়ে বলাতে পারে। আপনার তাই মনে হচ্ছে যে আসলে ভয়েস দরকার, এই জন্য মানে দল থেকেই মানে হ্যাঁ, কারণ আপনি দেখেন মানে গৃহপালিত ভয়েস যতক্ষণ এই কথাগুলি বলছে, এটা গৃহপালিত বলাটা ঠিক হবে না এই ভয়েসটা, কারণ উনি যে কথাগুলো বলছেন কথাগুলি তো আমরা কম বেশি বিশ্বাস করি সত্যি, কিন্তু এটা এতদিন উনি বলেননি কেন? কারণ তিনি ওই যে সরকারের বদান্যতায় মন্ত্রী হয়েছেন। জি, কিন্তু আবার যখন বলছেন তখনও তো আপনি নিশ্চয়ই আজকে সারাদিনে আমরা আমাদের এটি নিউজের একটি রেগুলার অনুষ্ঠান সাধারণের কথা নিয়ে, সেই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু একেবারে মানে ধরেন আমরা যাদেরকে বলি সাধারণ মানুষ, আমজনতা, তারাও বলেন যে ও আচ্ছা মন্ত্রিত্ব পায়নি বলে এটা এক ধরনের এটা এক ধরনের বার্গেনিং। না এটা আপনি এটা তোর ভুল বলে নাই মানুষ, উনি যদি আজকে মন্ত্রী থাকতেন এই ভাষায় কথা বলতেন না। মানে এইরকম প্রশ্ন আমাদের ক্যামেরার সামনে ওনারা করেছেন যে মন্ত্রী থাকলে কি রাশিদ খান মেনন এই বাক্য বলতেন কিনা? কারণ গত 8-10 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায়, গত 10 বছর রাশিদ খান মেনন বা হাসানুল হক ইনু বা আনোয়ার হোসেন মঞ্জু, এদের বক্তব্যে এই ধরনের কোন সেন্টেন্স আপনি পাবেন না যে গণতন্ত্রের স্পেস নেই। তারা বরং বিএনপি যখন বলেছে গণতন্ত্রের স্পেস নেই, তার কাউন্টার দিয়েছে। আজকে তারা ওই যে বললাম বিএনপির ওই বক্তব্যগুলো তাদের মুখ থেকে আসতেছে, ওই এই জায়গায় আমি যদি বলি ওনারা এই যে ডাক্তারের পরামর্শ যেমন যে সবচেয়ে ভালো শুনে সে ভালো রোগী, ওনারা শেখ হাসিনার পরামর্শ সবচেয়ে ভালো শুনছেন, বিরোধী দলে দাঁড়াতে বলছেন, ওনারা ঠিক বিরোধী দলের মতো কথা বলা শুরু করছেন। মানে এই বক্তব্যের পরতে পরতে নানা রকমের টুইস্ট ছিল যে এটা আসলে বিরোধী দলে দাঁড়ানোর প্রস্তুতি হিসেবে বলছেন, নাকি বার্গেনিং করছেন, নাকি কোনো একটা লাইন দিয়ে কিছু ইঙ্গিত দিচ্ছেন, নানান কিছু আছে। আবারও আমরা আরো বার কয়েক আমরা আসলে ওনার বক্তব্যটি শুনবো। একটি ইঙ্গিত নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তারা বাড়াবাড়ি করতেই পারে, তাতে কি নির্বাচন আসলে ব্যর্থ হয়ে যায় কিনা, এরকম একটি বলেছেন। এই একটা শব্দ এখানে খুব জরুরি, উনি বলেছেন যে অবৈধ হয়ে যায় কিনা এবং অশুদ্ধ হয়ে যায় না, কিন্তু অশুদ্ধ হয়, এটা আপনাকে মানতে হবে। অবৈধ না হতে পারে, অশুদ্ধ হয় না মানে অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তারা বাড়াবাড়ি করতেই পারে, তাতে অবৈধ এবং অশুদ্ধ হয়ে যায় না। তার মানে মানে আসলে অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তাদের বাড়াবাড়ি নিশ্চয়ই ছিল, সেটাই তো উনি বলতে চেয়েছেন। এবং অশুদ্ধটা উনি স্বীকার করছেন না, কারণ উনি ওই অশুদ্ধ মানে উনি এটাকে জাস্টিফাই করছেন যে যেহেতু রাশিদ খান মেনন বলছেন এবং দলের সঙ্গে আছেন, জোটের সঙ্গে আছেন, তাইলে অশুদ্ধ হবে না। এই কারণে উনি প্রশ্নটা করেছেন উনি প্রশ্ন করেছেন যে অশুদ্ধ হয় কিনা, উনি নিজেই জানেন। হ্যাঁ, উনি হ্যাঁ ওই অর্থে আর কি প্রশ্ন, তো উনি নিজেই জানেন যে অশুদ্ধ হয় কি হয় না, কিন্তু উনি কথাটা কিন্তু এক্সপ্লিসিটলি বলছেন না। বিষয়টা একটা হচ্ছে যে আপনার যে শিরোনাম জায়গার সংকটে গণতন্ত্র, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। গণতন্ত্রের জন্য জায়গা কি কেউ করে দেয়? হ্যাঁ, আমরা রাশেদ খান মেনন নিজেও ছাত্র আন্দোলন করেছেন, আমরাও একসময় ছাত্র আন্দোলন করেছি এবং প্রায় কাছাকাছি সময় করেছি বলা যায়। সুতরাং জায়গা কিন্তু আমাদেরকেও পাকিস্তান আমলে করে দেন এই পাকিস্তান সরকার, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আমরা কিন্তু লড়াই করে জায়গাটা লড়াই করে আমরা জায়গাটা অর্জন করেছি, আদায় করেছি। তাইলে প্রশ্ন যে জায়গা করে দেওয়ার মতো ক্যারিশমা, জায়গা করে দেওয়ার মতো মরাল জায়গা কি তাদের আছে কিনা, মানে রাজনীতিতে? আমি ওই কথায় আসছি, জায়গাটা কিন্তু অর্জন করতে হয়েছে। বঙ্গবন্ধু কেউ করে দেয়নি, এটা কারো দয়ায় কিন্তু তিনি বঙ্গবন্ধু হন, কিন্তু লড়াই সংগ্রাম, গণতন্ত্র, বাংলাদেশ স্বাধীনতা, এই মধ্যে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু হয়েছেন, তাই না? সুতরাং গণতন্ত্রের লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু তাই, কেউ কাউকে জায়গা করে দেয় না, লড়াইটা করে জায়গাটা অর্জন করতে হয়। এবং ওনারা এই যে গত 10 সাল থেকে 18, হ্যাঁ 8 বছর মন্ত্রিত্বে ছিলেন,
তাদের দল, নিজেদের দল তৈরি করা, শক্তিশালী করা দলকে এবং দলের রাজনীতিকে জনগণের মধ্যে আরো বেশি করে নিয়ে যাওয়ার প্রচুর সুযোগ ছিল। ছিল না তা কিন্তু বলা যাবে না, প্রচুর সুযোগ ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। বরং আমরা কি দেখলাম? আমরা দেখলাম তাদের কেউ কেউ, সবাই না, তাদের কেউ কেউ যারা নন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তাদের কেউ কেউ আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগের হয়ে গেল, মানে মোর খ্রিস্টান দেন পোপ হয়ে গেল। এবং বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাদের বিরুদ্ধে, খালেদের বিরুদ্ধে তাদের নিজেদের দলের কথা বলার চেয়ে অনেক বেশি কথা বলা শুরু। অর্থাৎ দল গোছানো, দলের শক্তি বৃদ্ধি করা, দলের রাজনীতি জনগণের মধ্যে নিয়ে যাওয়া, এই দিকে যে নজর দেওয়া, এই দিকে যে তৎপরতা করা, এটা কিন্তু আমরা দেখি নাই। এবং ফলে যে স্পেসটা তৈরি হওয়ার কথা, একটা সুযোগ ছিল যে হ্যাঁ ক্ষমতায় আছে, এই সুযোগে একটা কনস্টিটিউয়েন্সি বা দুটো কনস্টিটিউয়েন্সিতে দুজন বিজয়ী হয়েছে, আগামী নির্বাচনের জন্য 3টা কনস্টিটিউয়েন্সিতে 5 জন বিজয়ী হয়, এরকম একটা স্পেস তৈরি করা, এর দিকে কোন নজরে এই দলগুলো ছিল না। হ্যাঁ, এটা খুবই ন্যাচারাল ছিল। এটার সঙ্গে আপনার সঙ্গে আমি অ্যাড করি, এটার সঙ্গে আরো যেটা আগে সে নৌকা নিয়ে 2014-তে করেছে, পরের বার যেন আমার নৌকার উপরে ভর করে আসতে না হয়, যেটা জামাত 2001-এ ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে তো এগুলো আদায় করে নিয়েছে। বলে এই যে জায়গাগুলো, মানে এখানে কিন্তু দুইটা প্রশ্ন থাকে, রাজনীতির জায়গা, রাজনৈতিকভাবে মরাল জায়গাটা ব্যক্তি মানুষ হিসেবে, ব্যক্তি মন্ত্রী হিসেবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাদের যে মরালের জায়গাটা কোন জায়গায় তারা। এখানে দুটো বিষয়, মন্ত্রী হিসেবে তার কমিটমেন্ট হচ্ছে সরকার, জনগণ, তাই তো? আবার তার দলের প্রতি যে তার কমিটমেন্ট, সেই জায়গাটা কিন্তু আমি মনে করি এই নেতাদের দলের প্রতি কমিটমেন্টটা রক্ষিত হয় না হওয়ার ফলেই দলগুলো কিন্তু দাঁড়ায় নেই। এবং তারা ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন, এবং ব্যক্তি হিসেবে কি দাঁড়িয়েছেন, আমরা ধরে নিলাম রাশেদ খান মেনন একটা নাম বা হাসানুল হক একটা নাম, এবং সব দল তার ওয়ার্কার্স পার্টি বা জাসদ ইত্যাদি গুলো বাদ দিয়ে শুধু ব্যক্তি হিসাবে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তো সৎযোগ্য প্রার্থীর কে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, তখন প্রশাসনের বাড়াবাড়ি দরকার হয় না। সেই জায়গায় কি তারা উত্তীর্ণ হয়েছেন বলে মনে হয়? সেজন্যই তো হন নাই। কারণটা হচ্ছে যে তারা ওই জায়গাটা যান নাই, একেবারেই যান নাই। দলের আদর্শ, দলের নীতি নিয়ে যে দাঁড়ানো, সেই জায়গাটা দাঁড়ানো, ব্যক্তি সততা, ব্যক্তি ইমেজ নিয়েও দাঁড়াতে পারেন নাই। হ্যাঁ, কারণ তারা নৌকার এমপি হিসেবে কিন্তু পরিচিত ছিলেন, মোরলেস কম বেশি, এবং সেই হিসেবে মন্ত্রী ছিলেন। সুতরাং এই জায়গাটা একটা খেসারত, ভালো এবং মন্দ নৌকার উপরে যাবে, এই জায়গা নিয়ে ওনারা কাজটা করেছেন। এই জায়গাটা একটা খেসারত দিতেই হয় যে আপনি দলকে যখন আরেকটি দলের মধ্যে মানে কার্যত বিলীন করে দেবেন, তখন সেই দলের দায়, হ্যাঁ, আপনার দলের শক্তি সেই দলের দায়ের মধ্যে ঢুকে যাবে। তখন কিন্তু আপনার দলের আর আলাদা অস্তিত্ব বা আলাদা স্পেস, যেটা আজকে আপনি বলছেন বা ওনারা বলছেন, সেই স্পেসটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। জি, আমরা স্পেস নিয়ে আরো কথা বলবো, স্পেস খোঁজার চেষ্টা করব আলোচনার মাধ্যমে। পলিটিক্স প্লাসে একটা ছোট্ট বিরতিতে যাই। SSRM পলিটিক্স প্লাস, জায়গা সংকটে গণতন্ত্র, আমাদের এই শিরোনামে কথা বলছি। খন্দকার মনিরুজ্জামান আমাদের সঙ্গে আছেন, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু কথা বলছিলেন জায়গা সংকটে গণতন্ত্র। এই শিরোনামে আমরা প্রসঙ্গ হিসেবে বা যেই পেগ ধরে আমরা এই আলোচনাটি করেছি, ওয়ার্কার্স পার্টির যিনি প্রধান, যিনি আওয়ামী লীগের নৌকা নিয়ে এখন সংসদে আছেন, তিনি কালকে সংসদেই কথা বলছিলেন এই বিষয় নিয়ে, জায়গা সংকট নিয়ে কথা বলছিলেন। জায়েদুল হাসান পিন্টু, আমি আপনাকে থামিয়ে দিয়ে গেছিলাম, আরো অন্যান্য বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন। আরো একবার একটু দেখে নিব রাশেদ খান মেননের বক্তব্যটি একটু শেষ দিক থেকে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ আজকে দেশের উপরে তাদের নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে মাননীয় স্পিকার, আমি বলবো রাজনৈতিক দল নির্বাচন কেবল নয়, রাষ্ট্র পরিচালনা তো অপ্রাসঙ্গিক হয়ে
করবে এবং প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। এটা যেমন আমাদের জন্য প্রযোজ্য, এটা একই সঙ্গে ক্ষমতাসীন দলের জন্য আজকে প্রযোজ্য। মাননীয় স্পিকার, নির্বাচনকে তাই যথাযথ মর্যাদায় তার নির্বাচন কিন্তু নির্বাচন পরিচালনা, নির্বাচন বিষয়টি অপ্রাসঙ্গিক এবং যথাযথভাবে পরিচালনা করা হয়নি, এরকম একটি ইঙ্গিত আমরা কালকে বক্তব্যে পেয়েছি। জাহিদুল হাসান বিট্টু, দেখেন ওনার এই বক্তব্যটার সঙ্গে যদি আমি কে বললো না বললো যদি আমি বিশ্লেষণে না যাই, নির্মোহভাবে যদি বলি এই বক্তব্যটা ভেরি মাচ ট্রু। উনি যেই কথা বলছেন যে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ যদি আপনার নিয়ন্ত্রণ আরোপ করে আপনার দেশের উপর, তাহলে রাজনৈতিক দল অপাঙ্ক্ত হয়ে যায়, তাই তো? এই যে একটা প্রসেস, এটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে। উনি সেই প্রসেসের মধ্য দিয়েই আপনার ক্ষমতাসীন দলে সংসদে দাঁড়িয়েছেন। এই প্রসেসটার বিরুদ্ধে বিরাজনীতিকরণ না, এটা হলো আপনার, এটা উনি ঘুরিয়ে ফিরে আমলাতন্ত্র, প্রশাসন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিভিন্ন সংস্থা এইসবগুলো বলতে চেয়েছেন। এটা দীর্ঘদিনের, এটা কিন্তু গত কয়েকদিনের যে ফেনোমেনা তা না, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা প্রতিরোধ তো দূরের কথা, আমি দেখেছি সব দলই কম বেশি সেটাকে আপনার বরণ করে নিয়েছে। তো এখন অবস্থাটা উনি যেটা ফিল করছেন যে এইভাবে চলতে থাকলে রাজনৈতিক দল যে একসময় অপ্রাসঙ্গিক হয়ে উঠবে, এটা জেনারেল জিয়া যেটা শুরু করেছিলেন সেটা থেকেই এখন আপনার এই জায়গায় আসা, নির্বাচন মেকিং পলিটিক্স ডিফিকাল্ট, সেই জায়গাটাই আপনার এখন এসে উনি ফিল করছেন। তা আমি যেই কারণে বলছি ওনার বক্তব্যটার সঙ্গে আমি একমত, কিন্তু উনি ওনার অবস্থানে থেকে গত ৮-১০ বছর এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেননি, এটা একটা। আর দ্বিতীয়ত যেটা আপনি বলতে চাচ্ছেন নির্বাচনকে যে যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনা, এটাও তো ঠিক। বাংলাদেশে ধরেন নির্বাচন ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন আছে। আমরা ৪৭ বছরে আমরা নির্বাচন ব্যবস্থাটা তো ঠিক করতে পারিনি বললে আমি মনে করি ঠিক না। আমরা চাই ধরে কিন্তু এরকম একটি লাইন ঘুরছে যে নির্বাচন তার মর্যাদা হারিয়েছে, তা তো হারিয়েছে, এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নেই। মানে এখন নির্বাচন একটা হাস্যকর একটা ব্যাপার। গেল মেয়র নির্বাচন, মানুষ ধরেন কত পার্সেন্ট ভোট? 31%, তাই তো? আসলে নকলে আমি গেলাম না, হ্যাঁ 31% তো আপনার ভোট পড়েছে বলছে। দেশের এই যে শহরের মানুষ কেন ভোট দিতে যায় নাই? যে ভোটে আপনার কোনো লড়াই নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, যে ভোটে আমি জানি এখানে আমরা ৩ জন এখন ফাইট করব, আমি জানি যে আলটিমেটলি আপনি বিজয়ী হবেন, কি দরকার আমি আর আপনার এটা নিয়ে কথা বলার? বিষয় তো ওই রকমই। তো ওইটা একটা মর্যাদা হারানো না? তো এই মর্যাদাটা আমি বলছি যে এরপরও আপনি দেখেন এটার প্রভাবটা গিয়ে কোথায় পড়েছে। ডাকসু ইলেকশনও আমি তো কোনোদিন শুনি নাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। হ্যাঁ, ডাকসু ইলেকশনও দেখলাম যে আপনার বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ওইটার কিন্তু প্রভাব এই জায়গায় পড়ছে। তো আমি মনে করি এই জায়গাটায় মর্যাদায় ফিরে আনার দায়িত্ব আওয়ামী লীগের চেয়ে বেশি, তো আওয়ামী লীগের তো আছে সরকারি দলের, ওনারা যারা সরকারি দলের হয়ে নৌকায় প্রতীক নিয়ে, উনি যে ওনার দলের মর্যাদা হারিয়েছেন, যে আমি সরকারকে সাপোর্ট দিচ্ছি, কেন আমি উইথড্র করি না, আমি এই যে অপোজিশনে থাকবো, আমি নৌকা মার্কায় না, আমি আমার কাস্তে মার্কায়, আমি আমার মশাল মার্কায় আমি ভোট করে আসবো। ওই ভোট যদি কারচুপির চেষ্টা করা হয়, ওখানে যদি বাড়াবাড়ি করে প্রশাসন, তাহলে আমি ওটার প্রতিরোধ করব। সেই জায়গায় কিন্তু ভূমিকাটা ওনারা রাখছেন না। ওনারা আসলে ওই যেটা খুব শুনতে বাজে লাগে, হ্যাঁ, উপরেরটাও খাওয়া নিচেরটাও খাওয়া, আমি সরকারি দলের ভিতরে থেকেই সরকারের সমালোচনা করব, বাহবা পাবো, আবার সরকারি দলের ভিতরেই থাকবো। এই জায়গায় আমি মনে করি যে দোষে দুষ্ট ছিল জাতীয় পার্টি, ওই যে বিরোধী দল হিসেবে গালি শুনে নাই, তো ওনাদের অবস্থাটা তো সেই রকমই। মানে এটা কি আসলে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিরাজনীতিকরণের একটা নতুন ফর্ম কিনা? মানে যখন মানুষ তাহলে আর রাজনীতির প্রতি কোনো আস্থা রাখবে না, আমরা বড় অর্থে এ অর বি এগুলো নিয়ে আলোচনা করি, তারপরে কিন্তু অনেকে একটু জায়গা স্পেস খোঁজার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে এ বি তারা এই রাজনীতির মধ্যে নাই, অন্য কোথাও অন্য কোনো ধারণা আসছে কিনা। এখন এই ছোট ছোট দলগুলো যারা সমাজতন্ত্র নিয়ে
নিয়ে এতদিন ধরে কথা বলেছেন, তারা এভাবে মোরালি রাজনৈতিকভাবে এভাবে কি বলবো বিকৃত বানানটা একটু অন্যভাবে করতে হবে। সেক্ষেত্রে রাজনীতির প্রতি যে আগ্রহ বাংলাদেশের মানুষের, জি এতে বিষয়টা হচ্ছে যে বিরাজনীতিকরণ না, আসলে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ এবং নষ্ট করে দেওয়া, শ্রদ্ধা নষ্ট করে দেওয়া, শ্রদ্ধা এই জায়গাগুলো, সেটাই তো বিরাজনীতিকরণ অবশ্যই। মানে আপনি একটা রাজনীতির তো একটা মরালিটি আছে, থাকা উচিত। হ্যাঁ, আপনি একটা শব্দ যখন বলবেন মরালিটি তো থাকতে হ্যাঁ, আপনি একটা দল করেন, আপনি আপনার দল যখন করেন আপনার দলের প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন, হারবেন বা জিতবেন যাই হোক, আরেকটি দল তার প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারণ এখানে প্রতিনিধিত্বটা কার? জনগণের। কে যে ব্যক্তি ওই প্রতীকটি নিয়ে নির্বাচন করতেছে সে জনগণের প্রতিনিধিত্ব করতেছে। এখন ধরেন আমাদের দেশে যেটা ঘটেছে এইবার, শুধু না গত 3টা নির্বাচন ধরে, যে নৌকার প্রতীক নিয়ে নৌকার দল নয় এরকম দলগুলো নির্বাচন করেছে। এখন নৌকার দলের তো একটা রাজনৈতিক আদর্শ আছে, একটা রাজনৈতিক নীতি আছে, একটা নির্বাচনের প্রতিশ্রুতি আছে বা অঙ্গীকার আছে। তো নৌকার প্রতীক নিয়ে যখন নির্বাচনটা হবে এবং লোকে যখন নৌকার প্রতীকে ভোট দেবে, তার মাথায় কিন্তু ওই নির্বাচনী অঙ্গীকার, ওই প্রতীক, ওই রাজনীতিগুলো তার মাথায় থাকবে। সেইভাবে সে নৌকাকে ভোট দেবে অথবা দেবে না, হোয়াট এভার ইট ইজ, যাই হোক। কিন্তু এইখানে যখন আরেকটি দল আসবে, যে দলটির আদর্শ ওই আদর্শ নয়, যে দলটির নীতি ওই নীতি নয়, যে দলটির রাজনৈতিক অঙ্গীকার বা নির্বাচন অঙ্গীকার হুবহু ওই নৌকার দলের মতো নয়, সেই লোকটিকেও যখন, সেই দলটিকে যখন নৌকার প্রতীকে ভোট দিতে হবে, তখন জনগণ তো কনফিউজ হবেই, জনগণ তো বিভ্রান্ত হবেই, জনগণ তো এটা কি রাজনীতি হচ্ছে সেটা সে ভাববেই। ফলে এই যে একটি রাজনীতি বাংলাদেশে গত 10 বছর ধরে হলো এবং এই দলগুলো এই রাজনীতির সঙ্গে যুক্ত হলো, আওয়ামী লীগ তার অবস্থান থেকে প্রয়োজন মনে করছে বলে এইভাবে তারা যুক্ত করছে। আওয়ামী লীগের অবস্থানটা পরিষ্কার, আজকের প্রয়োজন নাই বলে বিযুক্ত করে দিয়েছে। কিন্তু এই দলগুলো যে এইভাবে যুক্ত হলো, তাতে তাদের দলের আদর্শ, তাদের দলের রাজনীতি, তাদের দলের অঙ্গীকার কোথায় গেল? আর তারা কোন রাজনীতি, কোন আদর্শ, কোন অঙ্গীকার থেকে জনগণের কাছে ভোট চাইল? কিসের প্রতিনিধিত্ব তারা করছে? হ্যাঁ, রাজনীতির, পার্লামেন্টের বা নির্বাচনের একটা মৌলিক বিষয় হচ্ছে নো রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, নো কি বলে, নো ট্যাক্সেশন, নো অ্যাডমিনিস্ট্রেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এখন আমার যা আদর্শ না, সেই আদর্শ না, কিন্তু আমি সে অন্য আরেকটা আদর্শের প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে আমি কার প্রতিনিধিত্ব না, শুধু অন্য দলের সমর্থকদের ভোটে নির্বাচন, হ্যাঁ, তা আমি কার প্রতিনিধিত্ব করছি, তাই না? আমি কি ভূমিকা রাখছি রাজনীতিতে, কি ভূমিকা রাখছি পার্লামেন্টে, সংসদে, জাতীয় সংসদে? মানে এই যে ফলে আজকে আবার দেখেন, আমি শেষ করতেছি, আজকে আবার দেখেন ওই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমি ওই দলটির আদর্শ খুব খারাপ, আমি ধরে নিলাম খুব খারাপ, খুব ভালো না, হ্যাঁ, আমি তার বিরুদ্ধে, কিন্তু তার প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়, তার বিরুদ্ধে আমি পার্লামেন্টে কথা বলছি। কথা বলবেন, আপনি ভোটও দিতে পারবেন না। হ্যাঁ, আমি আমার অবস্থানটা কি থাকবে? মানে যে অবস্থান, মোরাল ব্যাপারটা কিন্তু একটু অন্যভাবে সংজ্ঞায়িত করতে হবে, অথবা ওনাদের কাছে আমার আসলে মোরাল শব্দটার মানেটা শুনতে ইচ্ছা করে। যে জায়গাটা আমি চাচ্ছি সেই জায়গাটা আমি পাবো না তো, কারণ আমাকে যে ওই জায়গাটা করে দিবে জনগণের সমর্থন, খুবই ভালো হতো যে ওনারা জাস্টিফাই করতে পারেন কিনা, যে ওনারা এখানে ওই যেটা জাহিদুল হাসান পিন্টু বলছেন, তলারটাও খাবেন গাছেরটাও খাবেন, এরকম একটা অবস্থায় তারা মানে রাজনীতিকে বিরাজনীতিকরণ করে যখন নাকি জ্ঞানের কথা, নীতির কথা এবং গণতান্ত্রিক স্পেস নেই এরকম কথা বলেন, সেটা ওনারা আসলে কিভাবে জাস্টিফাই করেন খুব জানতে সাধ্য। কিন্তু ওনারা আসলে, আমি বলবো যে রাজনীতিকে এক ধরনের পচিয়ে ফেলার বিষয় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে কোন রাজনীতি না, একদম পচিয়ে ফেলার বিষয় দাঁড়িয়ে গেছে। আমি এখানেও আছি, আমি ওখানেও আছি, আমি ওখানেও আছি, আমি এখানেও আছি, আমি কোথায় আছি জনগণ কিন্তু না। তারপরে এইভাবে তো রাজনীতি হয় না। তারপরে যখন নাকি গণতান্ত্রিক স্পেসের কথা বলেন, সেটা কি এইভাবে তো স্পেস হয় না, জায়গাটা কোথায়? মানে স্পেস নিতে হলে তো আপনি স্পেস যে নেবে
সেই স্পেস নেওয়ার জন্য তো আধার, তো স্পেসটা তো কি, মানে সেটা আধার, যদি আধারে কে দাঁড়াবে, আমার প্রশ্ন তার পরিচয়টা কি, তার আদর্শটা কি? হাইপোথেটিক্যাল যে উনি স্পেসের কথা বলছেন, সেই স্পেসে দাঁড়াবেন, কি দাঁড়াবেন? স্পেসে কি জনগণ কিসের ভিত্তিতে স্পেসটা দিবে? জনগণকে এই পচা জিনিস রাখার স্পেস দিবে কিনা? আমি বাদ দিলাম, জনগণ কোন পরিচয় স্পেসটা দিবে? তার তো একটা পরিচয় লাগবে। এই পরিচয়টা কোথায় মনির ভাই? উনি যে স্পেসের কথা বলছেন, এই স্পেসটা তো ওনার দলের জন্য বলেন নাই, এই স্পেসটা বিএনপির জন্য বলছেন। ওনার দলের স্পেস নাই এই কথাটা কি আপনি বলতে পারেন? জি, ওনার দলের কি স্পেস নাই? ওনার দলের নাই, না ওনার দল নাই সেটা বলতে পারেন। আমরা ওনার দলের বিরতিতে যাই, স্পেস নিয়ে অনেক আমাদের বিতর্ক তর্ক হচ্ছে। একটা ছোট্ট বিরতির পরে বাকিটুকু শুনবো। SSRM পলিটিক্স প্লাস একেবারে শেষ ভাগে আমাদের সঙ্গে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু। একেবারে শেষ ভাগ, আমরা রাশেদ খান মেননের কালকের যে সংসদে বক্তব্য তা নিয়ে আলোচনা করছিলাম। জায়গা সংকটে গণতন্ত্র, আরো একটি খবর আজকে বিভিন্ন অনলাইন এবং পত্রিকাতে আমরা পেয়েছি। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। তিনি নাইকো মামলার যে হাজিরা সেটা দিতে তিনি এসেছিলেন কালকে, দফায় দফায় কথা হয়েছে। কোনো কি চমক আসছে? আবারও ওই স্পেসের কথা যদি বলি, জায়গা সংকটে গণতন্ত্র, এখানে বিএনপির তরফ থেকে এই গণতন্ত্রের জায়গাটা চাই কিনা? এখানে আমি একটা বলতে পারি যে আমার যেটা ধারণা আছে, বিএনপি যদি তাদের রাজনীতিটা, দুইটা জিনিস তাদের ঠিক করতে হবে, তাদের রাজনীতি এবং তাদের সংগঠন, এই দুটো যদি ঠিক করার সিদ্ধান্ত তারা নেয়, রাজনীতি ঠিক করতে হলে জামাতকে ছাড়তে হবে, এটা হলো 1 নম্বর। আর সংগঠন ঠিক করতে হলে তারেক রহমানকে ছাড়তে হবে। এই দুটো যদি তারা ঠিক করতে পারে, ঠিক করে রাজনৈতিক বাস্তবতার মধ্যে দলকে দাঁড় করাতে পারে, তাহলে হয়তো যেটা আপনি বললেন যে গণতন্ত্রে চমক আসবে কিনা, সেইটাই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চমক আসতে পারে। গণতন্ত্র, এখানে জায়গা সংকটের কথা বলা হয়েছে, ধরা গেল জায়গা পাওয়া গেছে, তাইলে বিএনপির জন্য জায়গা হতে যাচ্ছে কিনা? কিন্তু জায়গা হবে তখনই যদি তারেক রহমান এবং জামাতকে ছাড়ে, তাহলে বিএনপির জায়গা হওয়া খুব ডিফিকাল্ট। মনির ভাইয়ের সঙ্গে আমি একমত। তার সঙ্গে আমি আরো একটি বিষয় যুক্ত করতে চাই। মানে তারেককে ছাড়া এবং জামাতকে ছাড়ার পরেও বিএনপির মধ্যে আমি আরেকটি বড় সংকট দেখি, সেটা হলো আপনার তাদের দলের ভেতরের গণতান্ত্রিক চর্চা। এই যে ধরেন নির্বাচনটা, সেদিন দলের মধ্যে এই যে আপনার জয়নাল আবদিন ফারুক গণশুনানিতে একটি কথা বলছিলেন যে এই নির্বাচন নিয়ে গণশুনানির চেয়ে দলের গণশুনানি হওয়া উচিত। দেখেন দলের ভিতর থেকে কথাটা উঠছে, উনি অনেক পরিষ্কার করে বলেছেন, কিন্তু দল কি সেটা শুনেছে? এখন দলের ভিতরের ধরেন প্রার্থীরা কি বললো, এজেন্টরা কি বললো, দলের কর্মীরা কি চায়, তৃণমূল কি চায়, কোনো কথাই কিন্তু তারা শুনছেন না। এই যে যেটা বললেন যে তারেক যা বলে তাই যদি হয়, তাহলে এতগুলো যে এখানে নেতারা বসেছিলেন, এরা নিজেরা তো বৈঠক করে একটা সিদ্ধান্ত দিতে পারেন, সেটাও পারেন না। আমি সেই জায়গায় বলছি গণতান্ত্রিক চর্চাটা দলের মধ্যেও নাই। আর একটা বড় জিনিস তার বিএনপির ভিতরে যেটা আছে, সেটা দলের গঠনতন্ত্রে যদি আপনি তাকান, সেটার চেয়ে স্বৈরাচারী গঠনতন্ত্র আপনি পৃথিবীর কোন রাজনৈতিক দলের মধ্যে পাবেন না। যে দলের নেতা নেত্রী ঠিক হয় কাউন্সিলের মধ্য দিয়ে, নিয়ম অনুযায়ী একটা কাউন্সিল করছেন, চেয়ারপারসন নির্বাচিত হয়েই তিনি এসে এই কাউন্সিলে নির্বাচিত সকলকে বাতিল করে দিতে পারেন। উনি একটা চিরকুট দিয়ে স্ট্যান্ডিং কমিটি, নির্বাহী কমিটি, সাবজেক্ট কমিটি কোঅপ করে যাদের আনা সব বাতিল করে দিতে পারেন। তাহলে আপনি আমাকে বলেন, উনি এই চেয়ারপারসনের এত ক্ষমতা দিয়ে যদি আপনি রাখেন, ওনার দল আবার বলে রাষ্ট্রের মধ্যে সরকার এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনবেন। তো এই জায়গাটা আমি মনে করি তাদের কথা এবং কাজের মধ্যে ব্যাপক গরমিল আছে। আমরা বলছি জায়গা সংকটে গণতন্ত্র, আসলে জায়গা সংকটে তো রাজনীতি, জায়গা সংকটে তো রাজনীতি। বাংলাদেশে আসলে রাজনীতির জায়গায় তো সীমিত হয়ে যাচ্ছে। রাজনীতি নিয়ে অনেকে প্রশ্ন করছেন, বিরাজনীতিকরণের নতুন ইলেকশনের পর এখন পর্যন্ত নিজেরা
মুক্ত সমালোচনার জন্য বসেছিল যে তাদেরকে হারিয়ে দিয়েছে যদি মানি, কিভাবে হারালো, ভবিষ্যতে যেন না হারাতে পারে, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, অংশগ্রহণ করলো সে হারাতে, হারানোতে, এবং কিভাবে করলো, এটার কোনো মূল্যায়ন কিন্তু বিএনপির কোনো পর্যায়ে হয়নি। খুব জোর গলায় তেমন কিছু হয়তো না, বলতে হলে তো তার তথ্যপাত্য লাগবে, তথ্য ছাড়া তো আর বলতে পারবেন না। আপনি তো যাচ্ছে তাই ইচ্ছা করে বলতে পারবেন, আপনার হাতে তো একটা ইনফরমেশন লাগবে। সে তথ্যপাত্রই তো তারা জানার জন্য দলের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গে তৃণমূল পর্যায়ে, মধ্য পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে কোথাও কোনো বৈঠক করছে, কোথাও করেনি। রাজনৈতিক দলের তো এটা স্বাভাবিক কর্মকাণ্ড। অনেক ধন্যবাদ। আমরা জায়গা সংকটে গণতন্ত্র এরকম প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম। প্রশ্নের অনেকগুলো বিস্তার ছিল, কিন্তু ঠিক উত্তরটা আমরা পেলাম না। উত্তরটা আসলে জনগণই জানেন, যারা দেখছেন আপনারা, আমরা যারা ভোট দেই, আমরা ভোটকে আসলে আরো অনেক বেশি অর্থবহ এবং শ্রদ্ধাশীল করার জন্য এখনো স্বপ্ন দেখি। নিশ্চয়ই আমাদের স্বপ্ন, সকলের স্বপ্ন সফল হবে বাংলাদেশে, এই গণতান্ত্রিক দেশে। ভালো থাকবেন সবাই।